রোল কলটা করবে। হাজিরা শিট আসছে তোমাদের সামনে? Yes, sir. চলো আমরা রোল Yes, কল sir. স্টার্ট করি। 301 401 Yes, sir. 2 3 4 Yes, sir. কি হয়েছিল তোমার? এক মিনিট আমি ফোনটা ধরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছিলে? হ্যাঁ, কি পার্সেল ছিল? ও জাহানারা বেগম নামে। আপনি এখন কোথায়, এটা কোথায় আসতে হবে? না, আমি বলছি যে এখানে কি আমার এই নাম্বার দেওয়া আছে? নাম নাম লেখা আছে কিছু? জাহানারা বেগম নামে লেখা থাকলে তো আমার নাম্বার দিয়ে কেউ জাহানারা বেগমের নাম দিতে পারে। আচ্ছা, এটা এটা কোত্থেকে আসতে বললেন আরেকবার প্লিজ? ও না, নাম্বারটা তো ভুল দিয়েছে ওনারা যারা দিয়েছে। না 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 না, এই নাম্বারটা তো আমার, এই নাম্বারটা তো আমার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 405 406 407 407 স্যার, কত? 407 406 407 নাফিস স্যার। হয়ে আসতো তো, কথা কও না কেন? চুপ করে বসে থাকলে হবে? স্যার মিউট আছিল তো স্যার, এই জন্য স্যার একটু লেট হয়ে গেছে। আচ্ছা, 408 স্যার 9 10 11 12 13 Present, sir. 14 15 16 প্রেজেন্ট স্যার স্যার। 14 তো স্যার 14 15 তো আসি স্যার, 15 16 15 আছো, 16 16 আছো, জি স্যার। 17 প্রেজেন্ট স্যার। 18 প্রেজেন্ট স্যার 19 20 প্রেজেন্ট স্যার। স্যার এই শীটে তো কিছু লেখা উঠতেছে না কেন স্যার? লেখা উঠছে না কেন? উঠতেছে উঠতেছে না তো স্যার, স্যার। উঠতেছে। কামরুলের এখন নেট প্রবলেম। উঠতেছে। 21 22 23 24 প্রেজেন্ট স্যার। 25
26, 27, 28, প্রেজেন্ট স্যার 29, 30, প্রেজেন্ট স্যার 31, প্রেজেন্ট স্যার 32, স্যার 25 33, মিউট করো, 33, 34, 35, ভাই তোমরা মিউট করে নাও ভাই, কথা শোনা যায় তোমগো। এখন আমাকে বলো পরে 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 জয়েন করেছো এমন কেউ আছো? স্যার 25 425, শোভন। জি স্যার আর কেউ? স্যার 423 স্যার। 423, স্যার রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম। স্যার এরপর 402 402 কামরুল ইসলাম। আর কেউ? জি স্যার একটু লেট হয়ে গেছে। আর কেউ? 15 আচ্ছা, স্যার কত? কত বললা রোল নাম্বার? 15 18, 15 15 শাকির হোসেন। হ্যাঁ, জি কত স্যার হয়েছে? হয়েছে তো, থ্যাংক ইউ স্যার তোমার হাজিরা তো আগেই হয়েছে। তো যাই হোক, আমাকে বলো তো ফার্স্ট পেপার আজকে ক্লাস, তোমাদের কোনো ফার্স্ট পেপারের বাড়ি কাজ দেওয়া ছিল? বাড়ি কাজ বলতে স্যার দেওয়া ছিল না স্যার, আপনি নগদ তার প্রদান মানে জাবেদা করেছিলেন। আমরা গত ক্লাসে নগদ প্রদান জাবেদাটা শেষ করেছিলাম। আমরা স্যার। নতুন করে কোনো কিছু শুরু করিনি। আজকে আমরা নগদান বহিটা স্টার্ট করব। সবাই পড়ার টেবিলে বসো, বই খাতা নিয়ে নাও। আজকে আমরা নগদান বহি স্টার্ট করব। আর নগদান বইটা স্টার্ট করলে এরপর তোমাদের নগদান বইয়ের জন্য বাড়ি কাজ দিয়ে দেওয়া হবে। কিভাবে নগদান বইটা আমরা করব চলো দেখি। সবাই খাতা নিয়ে নাও। দেখো তোমাদের চোখের সামনে নগদান বহি চলে আসছে। হ্যাঁ, 511, জি স্যার 411 জসিমউদ্দিন নাইম। ঠিক আছে, চলো তোমরা দেখো তোমাদের হাত চোখের সামনে নগদান বহি, তোমাদের সামনে শীটটা চলে আসছে না? জি স্যার তোমরা দেখো এখানে নগদান বহিদের মধ্যে মোট 4 রকমের অঙ্ক রয়েছে। 1 ঘরা নগদান বহি, 2 ঘরা নগদান বহি, 3 ঘরা নগদান বহি, আর হচ্ছে খুচরা নগদান বহি। এই 4টার মধ্যে খুচরা নগদান বহি তোমরা এর আগে কখনো দেখোনি, কিন্তু 1 ঘরা 2 ঘরা 3 ঘরা কিন্তু তোমরা 9 10 থাকতে শিখে আসছো, তাই না? যারা কমার্সে পড়াশোনা করেছো, জি স্যার যারা কমার্সে পড়াশোনা করেছো তারা 1 ঘরা 2 ঘরা 3 ঘরা ক্লাস 9 থেকে 10 শিখে এসছো। আর জি স্যার জি স্যার আর যারা কমার্সে পড়াশোনা করোনি তারা তো আজকেই ফার্স্ট শিখবা। আর খুচরা নগদান বইটা তোমরা কেউই এর আগে কখনো করোনি। তোমরা একটা কথা মনে রেখো, সেটা হলো এই অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে যদি কখনো পরীক্ষা হয়, কোনো সাময়িক পরীক্ষা বা পরীক্ষা যখন হবে তোমাদের, তখন কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবে। যার একটা প্রশ্ন হবে শুধু এই নগদান বই থেকে, ঘ থেকে। এই ঘ নম্বর থেকে প্রশ্ন হবে একটা, আর বাকি যে অংশ আছে পিছনে যে 3টা অংশ আছে, জাবেদা খতিয়ান আর জাবেদা শ্রেণী বিভাগ, এই অংশ থেকে প্রশ্ন হবে একটা। তার মানে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 2টা, নগদান থেকে একটা আর পিছনের ওই অংশগুলো থেকে একটা। পরীক্ষার সময় কিন্তু যদি সিলেবাস সংক্ষিপ্ত না করে তাহলে কিন্তু তোমাদের ফাইনালেও কিন্তু এখান থেকে 2টো সৃজনশীল থাকে। তো এই জন্য নগদানটা সম্পূর্ণ আলাদা একটা ইম্পর্টেন্ট একটা অংশ। আর আমরা তাই এই অংশটাকে খুব ভালোভাবে শিখব।
আজকে আমরা শিখবো এক ঘরা নগদান বহি। তোমরা দেখো আমি এখানে একটা কথা লিখেছি। আমরা এক ঘরা নগদান বহি কাকে বলি? ডেবিট ও ক্রেডিট উভয় পাশে একটি করে যদি কলাম থাকে, ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে যদি একটি করে কলাম থাকে, ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে যদি একটি করে কলাম থাকে, তখনই আমরা সেটাকে এক ঘরা নগদান বহি বলি। তার মানে এটাকে এক ঘরা নগদান বহি বলার প্রধান কারণই হলো যে এখানে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে একটি করে কলাম থাকে। তো তোমরা দেখো গতানুগতিক যেভাবে আমরা পড়াশোনা করি, যে একটা অঙ্ক আমি করে দেই আর বাকি দুটো অঙ্ক তোমাদেরকে একই রকমের দুটো অঙ্ক তোমাদেরকে বাড়ির কাজ দেই। এখানে এই যে প্রবলেম ফর স্টাডি 1 প্রথম অঙ্কটা আমরা করব। তোমরা অঙ্কটা একটু দেখো, আমি প্রশ্নটা পড়ছি। নিম্নলিখিত লেনদেনের সাহায্যে মিস্টার পারভেজের বইতে একটি এক ঘরা নগদান বই তৈরি করো। প্রারম্ভিক নগদ তহবিল, অতিরিক্ত মূলধন আনায়ন। তোমরা একটা কথা বলো তো আমাকে, যেহেতু আমরা নগদ ও নগদান বহি করছি, তাহলে লেনদেনটা কি অবশ্যই নগদে হতে হবে না? হয় নগদ বাড়বে অথবা নগদ কমবে, অর্থাৎ হয় নগদ ডেবিট হবে অথবা নগদ ক্রেডিট হবে, কিন্তু নগদান নামে লেনদেনটা হতে হবে। যদি কোনো লেনদেন নগদে না হয়, তাহলে তাকে কি আর আমরা এখানে বসাবো? যদি কোনো আইটেম নগদে না হয়, তাহলে তাকে আর আমরা এই অঙ্কে বসাবো না। আর মনে রেখো, নগদান বহি বা নগদান বা হাতে নগদ এটা আমাদের জন্য একটা সম্পদ। এটা যত বাড়ে এটা ডেবিটে বসে, যখন এই সম্পত্তি কমে যায় তখনই কিন্তু সে ক্রেডিটে বসে। তাহলে নগদান বহি বা নগদ টাকা আমাদের জন্য সম্পদ। এটা যত বাড়ে এটা ডেবিটে বসে, এটা কমে গেলে তখন এটা ক্রেডিটে বসে। ডেবিটটা বেড়ে গেলে এটা তোমার নগদটা বেড়ে গেলে এটা ডেবিট হয়, আর নগদটা কমে গেলে এটা ক্রেডিট হয়, মনে রাখবে। তো আমি একটা আইটেম গুলো খালি আগে একটু পড়ে যাই, তারপরে আমি ঘরটা আনাবো তোমাদেরকে দিয়ে। দেখো, জানুয়ারির 1 তারিখে প্রারম্ভিক নগদ তহবিল, এটা আমাদের সম্পদ। অতিরিক্ত মূলধন আয়নায়ন, এটা নগদ টাকা আসছে। নগদে পণ্য ক্রয়, নগদ টাকা চলে গেছে। নগদে পণ্য বিক্রয়, নগদ টাকা আসছে। কর্মচারীদের বেতন প্রদান, নগদ টাকা চলে গেছে। অগ্রিম বীমা খরচ প্রদান, নগদ টাকা চলে গেছে। বিজ্ঞাপন খরচ প্রদান, নগদ টাকা চলে গেছে। দেনাদারের নিকট হতে আদায় করা হলো, নগদ টাকা আসছে। প্রাপ্য বিলের টাকা আদায় হলো, নগদ টাকা আসছে। বাড়ি ভাড়া প্রদান করা হলো, নগদ টাকা চলে গেছে। প্রতি বিলের টাকা পরিশোধ করা হলো, নগদ টাকা চলে গেছে। খুচরা যন্ত্রাংশ ক্রয় করা হলো, নগদ টাকা চলে গেছে। তোমরা কি আমার এই কথাগুলো বুঝতে পেরেছো, যেটা আমি মুখে মুখে পড়লাম এতক্ষণ? কোন ঘটনার মাধ্যমে নগদ টাকা আসছে, কোন ঘটনার মাধ্যমে নগদ টাকা চলে যাচ্ছে, এটা খেয়াল রাখবা। নগদ টাকা আসলে ওটা ডেবিটে বসবে, নগদ টাকা চলে গেলে এটা ক্রেডিটে বসবে। ভালো করে শুনে রাখো সবাই, নগদ টাকা আসবে তাহলে ডেবিটে বসবে, কারণ নগদ টাকা বাড়বে। আর নগদ টাকা চলে যাবে তাহলে সে ক্রেডিটে বসবে, কারণ নগদ টাকা কমে যাবে। আমরা এই 1 নম্বর অঙ্কটাকে কপি করে নিচে নিয়ে যাব। আমি এই 1 নম্বর অঙ্কটা তোমাদেরকে করাবো, তবে তার আগে তোমরা 2 নম্বর অঙ্কের একটা স্ক্রিনশট নাও। তোমরা 2 নম্বর অঙ্কের একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে বলবে, কারণ 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা বাড়ির কাজ থাকবে, তাই এটা জি স্যার, হয়ে গেছে। দিয়ে দিবে। স্যার 1 মিনিট স্যার। আর 1 মিনিট। এই যে 2 নম্বর অঙ্কটার একটা স্ক্রিনশট নাও সবাই। স্যার 2 নম্বর নিচে স্যার। এবার 3 নম্বর অঙ্কটার একটা স্ক্রিনশট নাও। আচ্ছা নিছি স্যার। স্যার 2 নাম্বারটা আরেকটু দেখানো যাবে স্যার? লও লও হয়েছে স্যার, নো হয়েছে। মিয়া লইছো যাও। লইছো? জি স্যার, নিয়েছি স্যার। চলো, আমি এখন এই অঙ্কটা তোমাদেরকে করাবো, তবে এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে ঠিক এই রকমের একটা ঘর টানতে হবে। তোমরা এই রকমের একটা ঘর টেনে ফেলো। তোমরা সবাই এই রকম ভাবে একটা ঘর টেনে ফেলো। যে ঘরটা তোমরা দেখছো চোখের সামনে, ঠিক এইরকম একটা ঘর তোমরা টেনে ফেলো।
আমার এখানে যে ঘরটা টানা আছে, এক ঘর নগদান বই করার জন্য তোমরা এই রকমের একটা ঘর টেনে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট কি হয়ে গেছে? হ্যাঁ, তোমার রোল কত? 433। 433। তুমি কি বাসায় না বাইরে? তোর বাসায়? পড়ার টেবিলে আছো? অঙ্ক করতে হবে এটা স্যার? জলদি করে ঘরটা নাও, জলদি করে ঘরটা নাও। 433 বিপ্লব। স্যার স্যার ঘর তো চলে গেল। দাঁড়াও, ঘর দিতেছি। এই যে লাও। ওকে। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে টেবিলটার ভিতরে কি কি লেখা হয়েছে। ডেবিট পাশে প্রথমে তারিখ, এরপরে প্রাপ্তি, এরপর রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। আর ওইদিকে তারিখ, প্রদান, ভাউচার নং, প্রদান পাশে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তাই কোন পাশে রসিদ নং আর কোন পাশে ভাউচার নং সেটাও ভালো করে দেখে নিবা। এক পাশে রসিদ নং আর এক পাশে ভাউচার নং। স্যার দুটো পাশে যদি স্যার ভাউচার নাম দিই কোনো সমস্যা হবে স্যার? না, হবে, অবশ্যই হবে। প্রাপ্তি পাশে ভাউচার থাকে না, প্রাপ্তি পাশে রসিদ থাকে আর প্রদান পাশে ভাউচার থাকে। ভাউচারটা সবসময় প্রদান, ভাউচার নোট দেখে দেখে সবসময় প্রদান করার হয়। 30 তারিখে স্যার স্কুল কি খুলবে, স্কুল কলেজ? সেটা সরকার জানে। আমরা তো করোনা রেডি আছি, যেভাবে আক্রান্ত হইতেছে। আমরা রেডি আছি এখন খোলার জন্য। আমরা সব রুটিন করে রেডি করে আছি। গভর্নমেন্ট যদি বলে খোলো, আমরা রেডি করে দেবো, সব খোলা হয়ে যাবে। গভর্নমেন্ট যা বলবে তাই আমরা রেডি। তোমরাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো। আচ্ছা, সবার কি ঘর বাড়ি রেডি করা হয়ে গেছে? জি স্যার ঘর হয়ে গেছে। তাহলে কি আমরা খেলা শুরু করব? জি স্যার খেলা শুরু করেন। তাহলে খেলা শুরু হয়ে যাক। প্লেয়ার মারে নেমে গেছে স্যার, আম্পায়ার না নামলে কেন হইব স্যার? হ্যাঁ, খেলা শুরু হয়ে যাক।
একদম প্রথমে জানুয়ারির 1 তারিখ প্রারম্ভিক নগদ তহবিল 10,000 টাকা। দেখো সবাই, এইটা বসাবো। প্রারম্ভিক নগদ তহবিল জানুয়ারির 1 তারিখ 10,000 টাকা। দেখো এটা ডেবিট পাশে বসবে, কারণ হাতে নগদটা আমাদের সম্পদ। সম্পদ সবসময় ডেবিট পাশে বসে। আমরা এটাকে জানুয়ারির 1 তারিখ দিয়ে আমরা এটাকে ব্যালেন্স বিডি নামে লিখে দিব। জানু 1। আমরা ব্যালেন্স বিডি নামে লিখে দিব। ওকে স্যার। আমরা ব্যালেন্স বিডি নামে আমাদের অ্যামাউন্টটা ছিল কত? আমাদের অ্যামাউন্টটা ছিল 10,000। এই যে আমরা ডেবিট পাশে বসে দিলাম 10,000। তাহলে প্রারম্ভিক নগদ তহবিল সবসময় ডেবিট পাশে আসে। এবার মনে রাখবা, নগদ বাড়লে ডেবিট, নগদ কমে গেলে এটা ক্রেডিট সাইডে বসবে। এবার 2 নম্বরে জানুয়ারির 2 তারিখ অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো 6,000 টাকা। বলো তো, অতিরিক্ত মূলধন আনলে আমাদের মূলধনের পরিমাণটা বাড়বে না? নগদ ডেবিট অতিরিক্ত মূলধন জি, হিসাব স্যার। ক্রেডিট স্যার। তাহলে আমরা ডেবিট পাশে বসে দিব জানুয়ারির 2 তারিখ। জি স্যার। আর এটা আমরা লিখে দিব মূলধন নামে। কি নামে লিখবো? আমরা মূলধন। মূলধন নামে লিখে দিব। আমরা মূলধন হিসাব নামে লিখে দেব। কত টাকা অতিরিক্ত মূলধন নামে লিখে দেব? 6,000 টাকা। তাহলে চলো আমরা 6,000 টাকা লিখে দেই। 6,000 টাকা। এবার আসো জানুয়ারির 5 তারিখ। দেখো নগদে পণ্য ক্রয় করা হয়েছে। বলতো, নগদে পণ্য ক্রয় করা হলে নগদ টাকা চলে যাবে না? এই নগদে পণ্য জি ক্রয় স্যার, হলে নগদ credit- টাকা চলে credit যাবে না? side এ। তাহলে আমরা এটা ক্রয় হিসাব নামে, আমরা ক্রেডিট সাইডে লিখে দিব 9,500 টাকা। লিখে দিলাম 9,500 টাকা। জানুয়ারির 5 তারিখে গেল। এবার দেখো জানুয়ারির 9 তারিখে নগদে পণ্য বিক্রয়। এই বিক্রয় করলে আমরা নগদ টাকা পাবো না? বিক্রয় করলে আমরা নগদ টাকা পাবো। তাহলে জানুয়ারির 9 তারিখ, চলো জানুয়ারির 9 তারিখ, আমরা বিক্রয় হিসাব নামে লিখে দিব আমরা বিক্রয় হিসাব নামে লিখে দিব 45,000 টাকা। চলো লিখে দেই 45,000 টাকা। সবাই ঠিক মতন বুঝে বুঝে করতে পারছো তো আমার সাথে সাথে? জি স্যার। এবার জানুয়ারির স্যার। 11 তারিখে কর্মচারীদের বেতন। দেখো তো, বেতন প্রদান করলে নগদ টাকা চলে যাবে না? ক্রেডিট সাইডে নগদ টাকা চলে গেলে আমরা এটা ক্রেডিট সাইডে লিখে দিব। জানুয়ারির 11 তারিখ, আমরা জানুয়ারির 11 তারিখে দেখো জানুয়ারির 11 তারিখে কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে। আমরা লিখে দেবো বেতন হিসাব। দেখো বেতন হিসাব নামে 6,000 টাকা। বেতন প্রদান নামে আমরা 6,000 টাকা এই যে লিখে দিলাম, সেহেতু নগদ টাকা চলে যাবে। এরপরে আসো জানুয়ারির 14 তারিখ, অগ্রিম বীমা খরচ প্রদান। এটাও তো প্রদান। জানুয়ারি 14 তারিখে প্রদান করলে এটা কিন্তু আমরা ক্রেডিট সাইডে লিখে দিব। চলো জানুয়ারির 14 তারিখ, এখানে আমরা লিখবো অগ্রিম বীমা খরচ। অগ্রিম বীমা খরচ নামে আমরা লিখে দিব 4,000 টাকা। যেহেতু এটা প্রদান পাশে, আমরা 4,000 টাকা লিখে দিব।
লিখে দিলাম অগ্রিম বীমা খরচ। এরপরে আসো জানুয়ারির 15 তারিখ বিজ্ঞাপন খরচ প্রদান, এটাও কিন্তু প্রদান। তাই জানুয়ারির 15 তারিখ আমরা প্রদান পাশে ক্রেডিট পাশে লিখে দেবো জানুয়ারির 15 তারিখ। জানুয়ারির 15 তারিখে আমাদের খরচটার নাম কি ছিল? বিজ্ঞাপন খরচ। তাহলে বিজ্ঞাপন খরচ এন্ট্রি গুলো তো স্যার দেখা যেতেছে না। একটু পরে দেখো বিজ্ঞাপন খরচ কত ছিল? 3500। এই যে 3500 বসায় দাও। আমরা বিজ্ঞাপন খরচ জানুয়ারির 15 তারিখ 3500 বসাই দিলাম। এরপরে আসো জানুয়ারির 18 তারিখ দেনাদারের নিকট হতে আদায় করা হলো 5000। এই দেনাদারের কাছ থেকে আদায় করলে নগদ টাকা বাড়বে না? দেনাদারের কাছ থেকে আদায় করলে নগদ টাকা বাড়বে না? জি তাহলে স্যার। ডেবিট পাশে নগদ বসবে, জিনিস দেনাদার ক্রেডিট স্যার। তাহলে ডেবিট পাশে বসবে জি জানুয়ারির স্যার। 18 তারিখ। তাহলে জানুয়ারির 18 তারিখ জানুয়ারির 18 তারিখ আমরা দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছি বলে আমরা দেনাদারের নাম লিখব। দেনাদার হিসাব লিখে আমরা কত টাকা আদায় করেছি চলো সেটা লিখব। আমরা কত টাকা আদায় করেছি চলো সেটা লিখব। দেখো তো কত টাকা আদায় করেছি দেনাদারের কাছ থেকে? 5000। তাহলে 5000 টাকা লিখে দিলাম দেনাদারের নামে। এরপরে দেখো প্রাপ্য বিলের টাকা আদায় হলো। আচ্ছা, প্রাপ্য বিলের টাকা আমরা আদায় করেছি। এই প্রাপ্য বিলের টাকা যদি আমরা আদায় করি তাহলে কি টাকাটা আমরা পাবো না? তাহলে জানুয়ারির 20 তারিখ জানুয়ারির 20 তারিখ জানুয়ারির 20 তারিখ প্রাপ্য বিল নামে 4000 টাকা। প্রাপ্য বিল হিসাব নামে 4000 টাকা তুমি এখন পাবে। লিখে দাও 4000 টাকা। মনে রেখো নগদ টাকা পেলেই সেটা আমরা ডেবিটে লিখবো, আর নগদ টাকা চলে গেলেই সেটা আমরা ক্রেডিটে লিখবো। ওই যে বাড়ি ভাড়া প্রদান চলে গেছে, বলতে না বলতে নগদ টাকা চলে গেছে, তাহলে বাড়ি ভাড়া প্রদান 23 তারিখ ওটা ক্রেডিট সাইডে বসে যাবে। তাহলে জানুয়ারির 23 তারিখ জানুয়ারির 23 তারিখ বাড়ি ভাড়া খরচ। তাহলে আমরা বাড়ি ভাড়া নামে কত টাকা দিয়েছিলাম? 3000 টাকা। তাহলে 3000 টাকা আমরা লিখে দিলাম প্রদান পাশে। জানুয়ারির 23 তারিখের পর প্রদেয় বিলের টাকা পরিশোধ, এটাও কিন্তু চলে গেছে নগদ টাকা। প্রদেয় বিলের টাকা পরিশোধ, এটাও কিন্তু নগদ টাকা চলে গেছে। তাহলে জানুয়ারির 25 তারিখ, তাহলে চলে যাও জানুয়ারির 25 তারিখ প্রদেয় বিলের মূল্য কত জানি স্যার? আমরা প্রদেয় বিলের টাকাটা পরিশোধ করেছি 5000। তাহলে চলো প্রদেয় বিল হিসাব। আমরা প্রদেয় বিলের টাকা পরিশোধ করেছিলাম 5000। এই যে প্রদান পাশে 5000 লিখে দিলাম। জানুয়ারির 25 তারিখের পর খুচরা যন্ত্রাংশ ক্রয়, এই খুচরা যন্ত্রাংশ ক্রয় করলে কিন্তু নগদ টাকা চলে যায়। খুচরা যন্ত্রাংশ ক্রয় করলে কিন্তু নগদ টাকা চলে যায়। তাহলে ওটাও আমরা ক্রেডিট সাইডে লিখবো। জানুয়ারির 28 তারিখ খুচরা যন্ত্রাংশ নামে লিখবো। খুচরা যন্ত্রাংশ নামে কত টাকা কিনছি? 2000 টাকা। তাহলে আমাদের সবগুলো আইটেম লেখা শেষ। এই যে আমি আইটেমগুলো যে বসালাম এটা কি কোনো কঠিন কাজ? এই আইটেমগুলো যে বসালাম এগুলো কি কোনো কঠিন কাজ?
না স্যার এগুলো তো 9 এ করছিলাম, 9 10 এ মনে হয়। না স্যার ছলাইন্না কলা এই কলা স্যার ছুললেও খাইতে প্রধান হয় না। প্রাপ্তির চলাই থেকেও নেবে সোজা কি স্যার। স্যার? স্যার চলাই প্রধান নেবে প্রাপ্তির কি? থেকে সোজা। এই কলা ছুললেও খাইতে হয় না, এটা একদমই সহজ। চলো এবার আমরা এই ডেবিট পাশে সবগুলো যোগ করি। হিসাব নিকাশটা কিভাবে করতে হয় সেটা একটু দেখি। চলো তো আমরা ডেবিট পাশে সবগুলো আইটেম যোগ করে দেখি যোগফলটা কত হয়। ডেবিট পাশে মনে হয় স্যার 1,24,000 টাকা স্যার। তোমাকে বলেছে 1,40,000 ঠিক মতো যোগ দেওয়া। ও 6,000 এ 60,000 লিখে নিন স্যার বলেন। তাই তো আমি তো সে কথাই তো কইতেছি। স্যার 70,000 স্যার 70,000। তাহলে যোগফলটা হবে 70,000। আমরা এই 70,000টা এদিকে যোগ করে এটাকে ক্লোজ করে দিলাম। কিভাবে আমরা হিসাবটা করতেছি একটু দেখো। এবার এটাকে কপি করে আমরা ডান দিকে নিয়ে গেলাম। তোমরা জায়গা রেখো, আমি তো জায়গা বের করতেই পারবো। এবার এই 70,000 থেকে উপরের আইটেম গুলো বাদ দিলে আমরা জানুয়ারির 31 তারিখ স্যার সিডি জানুয়ারির 31 তারিখ আমরা পেয়ে যাব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিটি 37,000 টাকা হয় স্যার। তাহলে আমাদের Sir, ব্যালেন্স well সিডি said. আসে 37,000 টাকা। ব্যালেন্স সিডি আসে 37,000 টাকা। আমরা 37,000 লিখে দিলাম। তোমরা মনে রেখো ব্যালেন্স সিডি লেখার পর এটাকে আবার উল্টা পাশে ফেব্রুয়ারির 1 তারিখ, ইয়েস স্যার। এটা আবার উল্টা পাশে ফেব্রুয়ারির 1 তারিখ, এটাকে আবার ব্যালেন্স বিডি নামে লেখা হয়। এটাকে আবার ব্যালেন্স বিডি নামে লেখা হয়। ওই 37,000 টাকাটা এটা ক্লোজ হয় না, এটা খোলা থাকে। তো এই হচ্ছে আমাদের এক ঘরা নগদান বহির অঙ্কটা। এই তোমরা এই এক ঘরা নগদান বহির যে অঙ্কটা আমি করলাম এটার একটা স্ক্রিনশট নাও। এক ঘরা নগদান বহির এই সলিউশনটার একটা স্ক্রিনশট নাও। কোনটা স্যার যেটা আপনি এখন করলেন? হ্যাঁ, এই যে চোখের সামনে যেটা এখন দেখতেছো, এই যে চোখের সামনে হ্যাঁ, স্যার। দেখতেছো এটার একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ, লইছো? জি স্যার ডান। এই স্ক্রিনশট গুলো সব গ্রুপে দিয়ে দিবা সবগুলা। আর বাড়ির কাজ যে তোমার 2 নাম্বার 3 নাম্বার এটাও লিখে দিবা। আচ্ছা এবার আমাকে তোমরা একটু জানাও, পারভেজ আসছো? পারভেজ না স্যার আসে নাই। নতুন করে জয়েন করেছো কেউ? হাজিরা হয় না এমন কেউ আছো? হাজিরা হয় না এমন কেউ নাই, তাই না? তাহলে এই হাজিরাটার একটা স্ক্রিনশট নাও। আমাদের বাড়ির কাছে থাকবে স্যার। বাড়ির কাজ দিলাম তো? 2 নাম্বার 3 নাম্বার বাড়ির কাজ না? আমি তো করলাম 1 নাম্বার। বাড়ির কাজ হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার, যেটা ছবি আমি সবার আগে তোলাইছি। মনে রেখো 2 নাম্বার 3 নাম্বার বাড়ির কাজ, 2 নাম্বার 3 নাম্বার বাড়ির কাজ। আর আগামী কালকে বাড়ির কাজ 4 নাম্বারের বাড়ির কাজ আমি যে কোনো 2 জনের কাছ থেকে নেব, আর 1 নাম্বারের বাড়ির কাজ আমি সবার কাছ থেকে নেব। সেই বাড়ির কাজটা কি আমি পরে বলবো, সবার কাছ থেকে নেব আমি ওইটা। তোমরা স্ক্রিনশট নাও, জলদি করে এই 20 পর্যন্ত স্ক্রিনশট নাও। হাজিরা নেওয়া হয়েছে? জি স্যার হয়েছে। এবার 20-এর পর থেকে শেষ পর্যন্ত নাও। হয়েছে। জলদি গ্রুপে দিয়ে দিও।
হয়েছে? জি স্যার। তো ঠিক আছে, ভালো থেকো, আমি বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।